আজকে আমরা যে টপিকটা ফার্স্টে আলোচনা করব সেটা হচ্ছে যে হাউ টু মেজার ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, হাউ টু মেজার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। তো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড যখন আমরা আগের ক্লাসে পড়েছি তখন আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের অ্যাপ্রোচটা দেখেছি যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কী জিনিস, কীভাবে সেটা কাজ করে, তার ইন্টারপ্রিটেশন কী। আজকে আমরা তার মেথডগুলো দেখব যে কীভাবে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে পারি। তার বেশ কিছু মেথড আছে, যেমন টোটাল এক্সপেন্ডিচার মেথড, পার্সেন্টেজ মেথড, পয়েন্ট ইলাস্টিসিটি মেথড, আর্ক ইলাস্টিসিটি মেথড আর রেভিনিউ ইলাস্টিসিটি মেথড। নাও টোটাল এক্সপেন্ডিচার মেথডটা আমরা একটু পরে করছি। সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ মেথড। পার্সেন্টেজ মেথডের থ্রুতে কী করে আলটিমেটলি আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, কী করে ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখব। তো পার্সেন্টেজ মেথডটা ক্যালকুলেট করার জন্য আমাদের যেটা যা লাগবে সেটা হচ্ছে, আমি আগে ফর্মুলাটা বলে দিই। সেই ফর্মুলাটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এবার এই পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড কী করে বেরোবে আর পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসটাও বা কী করে বেরোবে। তো প্রথম কথা, সবার আগে আমরা দেখি যে চেঞ্জ ইন প্রাইসটা কীভাবে বেরোয়। তো প্রথমে ধরো ইনিশিয়াল প্রাইস রয়েছে P0 আর নিউ প্রাইস, অর্থাৎ প্রাইসটা বেড়ে যাওয়ার পরে বা প্রাইসটা কমে যাওয়ার পরে কি হয়েছে, P1, এটা আমাদের নিউ প্রাইস। তাহলে চেঞ্জ ইন প্রাইসটা কি, এখন নিউ প্রাইস যেটা মাইনাস আগে যেটা ছিল, এটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন প্রাইস। তাহলে আমাকে যদি বলা হয় যে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস কি, কী করে বলবো পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। অবভিয়াসলি কোনো ভ্যারিয়েবলের যদি তোমাকে বের করতে হয় যে পার্সেন্টেজ চেঞ্জ কীভাবে আসবে, তাহলে কিছুই না, সেই ভ্যারিয়েবলটায় কতটা চেঞ্জ এসছে ডিভাইডেড বাই ইনিশিয়ালি ভ্যারিয়েবলটার ভ্যালু কত ছিল ইন্টু 100 করো। অর্থাৎ এখানে আমরা প্রাইস নিয়ে কথা বলছি, তাহলে প্রাইসে চেঞ্জ কতটা আসলো ডিভাইডেড বাই ইনিশিয়াল প্রাইস কত ছিল ইন্টু 100। তাহলে চেঞ্জ ইন প্রাইসটা কি এসছে, দেখো চেঞ্জ ইন প্রাইসটা এসছে P1 মাইনাস P0। ইনিশিয়াল প্রাইস কত ছিল, আমরা ধরেছিলাম P0 ইন্টু 100। এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। আর ইনিশিয়াল কোয়ান্টিটি ডিম্যান্ড, এবার আমরা দেখে নিই যে কোয়ান্টিটি ডিম্যান্ডের ক্ষেত্রে আমরা জিনিসটা কীভাবে করব। ধরো Q0 হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি ডিম্যান্ড। এবার প্রাইসটা বেড়ে যাওয়ার ফলে ডিম্যান্ড হয়তো কমে গিয়ে নতুন কোয়ান্টিটি ডিম্যান্ড হয়ে গেছে Q1। তাহলে আমরা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড কী করে ক্যালকুলেট করব, অবভিয়াসলি Q1 মাইনাস Q0। এইবার আমাকে যদি বলা হয় যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড কী করে করবে, সেম ওয়েতে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডটাকে লেখো, চেঞ্জ ইন আর ইনিশিয়াল ডিম্যান্ডটাকে লেখো, মানে Q1 মাইনাস Q0 ডিভাইডেড বাই Q0 ইন্টু 100। এটা আমাদের কি বেরিয়ে গেল, এটা আমাদের বেরিয়ে গেল পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড। এবার জাস্ট পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডের জায়গায় বসিয়ে দাও যেটা বেরোলো, মানে Q1 মাইনাস Q0 ডিভাইডেড বাই Q0 ইন্টু 100। আর পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসের জায়গায় বসিয়ে দাও P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। 100 কেটে গেল, কি পড়ে থাকলো, Q1 মাইনাস Q0 বাই Q0 ডিভাইডেড বাই থাকার কথা ছিল P1 মাইনাস P0 বাই P0। ওটাকে ডিভিশন সাইন দিয়ে যদি আমি লিখি তাহলে ওটাকে লিখতে পারি P1 মাইনাস P0 বাই P0। ডিভিশনটাকে যদি আমি উল্টে দিই তাহলে ওটাকে কি লেখা যায়, Q1 মাইনাস Q0 বাই Q0। ডিভিশনটাকে যদি আমি মাল্টিপ্লিকেশানে কনভার্ট করে দিই তাহলে P0টা উপরে চলে যায় ডিভাইডেড বাই P1 মাইনাস P0 হয়ে যায়। Q1 মাইনাস Q0টা কি, কতটা কোয়ান্টিটি ডিম্যান্ডে চেঞ্জ হয়েছে সেটাই তো Q1 মাইনাস Q0, রাইট। তাহলে ওটাকে আমি কি লিখতে পারি, আমি ওটাকে ডেল কিউ লিখতে পারি। আর Q0টাকে আমি Q0 রাখলাম। P1 মাইনাস P0টা কি, কতটা প্রাইসে চেঞ্জ হয়েছে সেটা, তো সেটাকে আমরা ডেল পি লিখতে পারি। এবার Q0 আর P0টাকে আমরা একসাথে রাখছি P0 বাই Q0। P0টা উপরে ছিল উপরেই থাকলো, Q0টা নিচে ছিল নিচেই থাকলো, জাস্ট আমি একটা সাথে নিয়ে নিলাম ওই দুটোকে। তো এইভাবে আমরা পার্সেন্টেজ চেঞ্জ ইন পার্সেন্টেজ মেথডের থ্রুতে আমরা আলটিমেটলি ক্যালকুলেট করতে পারি যে কতটা ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড হবে বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কতটা হবে। এখানে একটা নিউমেরিক্যাল আছে যে ধরো একটা প্রাইস, একটা পেনের প্রাইস 40 টাকা থেকে 50 টাকা হয়ে গেল, ডিম্যান্ড 3 ইউনিট থেকে 2 ইউনিট হয়ে গেল। তাহলে প্রথমে প্রাইস কত ছিল 40, ডিম্যান্ড কত ছিল, ডিম্যান্ড ছিল হচ্ছে 3 ইউনিট। প্রাইস বেড়ে কত হয়ে গেল, প্রাইস বেড়ে হয়ে গেল প্রাইস বেড়ে P1 কত হয়ে গেল 50। ডিম্যান্ড কত হয়ে গেল, ডিম্যান্ড Q1 কমে গিয়ে হয়ে গেল 2। তাহলে এবার ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের ফর্মুলাটা অ্যাপ্লাই করো, কী ছিল,
Q1 মাইনাস Q0 ডিভাইডেড বাই P1 মাইনাস P0 ইন্টু P0 বাই Q0। এখানে একটা মাইনাস সাইন থাকে, এই মাইনাস সাইনটা কেন থাকে সেটা যখন আমরা ডিম্যান্ড ফাংশন দিয়ে ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড পড়বো তখন বলবো। ফর্মুলাতেও আমাকে এই মাইনাস সাইনটা দিতে হবে, এখানে একটা মাইনাস সাইন দিতে হবে বিগিনিংয়ে, মাইনাস মাইনাস। আচ্ছা, এইবার যেটা বিষয় সেটা হচ্ছে আমরা এখানে Q1 কত জানি, Q1 জানি 3, Q1 জানি 2, Q1 জানি আর 2, আর Q0 হচ্ছে 3। তাহলে 2 মাইনাস 3 মানে কত হবে, 2 মাইনাস 3 মানে হবে হচ্ছে -1। P1 কত 50, P0 কত, P0 হচ্ছে 40। তাহলে 50 বিয়োগ 40 কত হবে, 50 বিয়োগ 40 হবে 10। P0 কত, P0 হচ্ছে 40 আর Q0 কত, Q0 হচ্ছে 3। তাহলে কত হলো 40/30, মাইনাসে মাইনাসে প্লাস হলো। তো 4/3, 4/3 মানে হচ্ছে 1.33। তাহলে এর ইন্টারপ্রিটেশন কী হবে, এর ইন্টারপ্রিটেশন হবে যে 1% প্রাইসের চেঞ্জ আসলে ডিম্যান্ডে কতটা চেঞ্জ আসছে, ডিম্যান্ডে চেঞ্জ আসছে হচ্ছে 1.33%। মানে 1% প্রাইস বেড়ে গেলে ডিম্যান্ড 1.33% কমে যাচ্ছে, বা 1% প্রাইস কমে গেলে ডিম্যান্ড 1.33% বেড়ে যাচ্ছে। এইভাবে আমরা পার্সেন্টেজ মেথডের থ্রুতে ক্যালকুলেট করতে পারি। এবার হচ্ছে পয়েন্ট ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। পয়েন্ট ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডে ধরো আমাদের কাছে একটা লিনিয়ার ডিম্যান্ড কার্ভ আছে। লিনিয়ার ডিম্যান্ড কার্ভের কোনো একটা পয়েন্টের ডিম্যান্ড আমি কিভাবে ক্যালকুলেট করব, ধরো লিনিয়ার ডিম্যান্ড কার্ভটার নাম হচ্ছে AB। এবার এখানে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে O পয়েন্ট। এই O পয়েন্টের ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড আমি কী করে ক্যালকুলেট করব, বা ধরো এখানে আরেকটা পয়েন্ট আছে C পয়েন্ট, তার কী করে ক্যালকুলেট করব, বা D পয়েন্টের কী করে ক্যালকুলেট করব, বা A পয়েন্টেও বা ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কী হবে, বা এই B পয়েন্টেও বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কী হবে, সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। তো ফর্মুলাটা কিছুই না, ফর্মুলাটা হচ্ছে লোয়ার সেগমেন্ট বাই আপার সেগমেন্ট। অর্থাৎ এই লোয়ার সেগমেন্ট বাই আপার সেগমেন্ট করলে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড পেয়ে যাব, লোয়ার সেগমেন্ট বাই আপার সেগমেন্ট। এবার এবির আমি একটা লেন্থ তোমাদের বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবি ধরো হচ্ছে 10 সেমি, প্রত্যেকটা পার্টের আমি লেন্থ বলে দিচ্ছি। এসি ধরো হচ্ছে 3 সেমি, এও হচ্ছে 5 সেমি, ও বি হচ্ছে 5 সেমি, আর ও ডি হচ্ছে 2 সেমি, আর ডিবি হচ্ছে 3 সেমি। ঠিক আছে, এবার আমাকে যদি বলা হয় যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড অ্যাট পয়েন্ট এ, বা পয়েন্ট এটা পরে আসছি, আগে ধরো অ্যাট পয়েন্ট ও। ও পয়েন্টে কী হবে, ফর্মুলাটা কি, লোয়ার সেগমেন্ট বাই আপার সেগমেন্ট। ও পয়েন্ট থেকে লোয়ার সেগমেন্ট মানে কি, ও থেকে বি অবধি, তাহলে ও বিটা লোয়ার সেগমেন্ট হচ্ছে ও বি, আর আপার সেগমেন্ট কি, ও থেকে উপরের দিকে কত অবধি যাব, এ অবধি, তাহলে ও এ, এটা হচ্ছে আপার সেগমেন্ট ও এ। ও বি এর ভ্যালু কত, ও বি এর ভ্যালু 5, ও এর ভ্যালু কত, ও এর ভ্যালু হচ্ছে 5, বা এও, ও এ আর এও সেম জিনিস 5। তাহলে কত আসলো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড 1। এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে ও পয়েন্টটা কিন্তু এই ডিম্যান্ড কার্ভের বা লিনিয়ার ডিম্যান্ড কার্ভটার মিড পয়েন্ট। তাহলে আমরা যদি মিড পয়েন্টটার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে চাই, সেটা কত হবে, 1 হবে। খুব বেসিক ব্যাপার। এবার আমি যদি অন্য কোনো পয়েন্টের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে যাই, তাহলে কি হবে সেটা, ধরো অন্য কোনো পয়েন্ট বলতে আমি সি পয়েন্টের কথা বলছি। তাহলে আমাকে যদি সি পয়েন্টের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে হয়, তাহলে সেটা কি হবে, লোয়ার সেগমেন্ট বাই আপার সেগমেন্ট। লোয়ার সেগমেন্ট কি, সি থেকে পুরো বি অবধি আসবো, আর আপার সেগমেন্ট কি, সি থেকে এ অবধি। তাহলে লোয়ার সেগমেন্ট হচ্ছে সিবি, আর আপার সেগমেন্ট হচ্ছে সি, আপার সেগমেন্ট হচ্ছে সি এ। সিবি এর ভ্যালু কত, সিবি এর ভ্যালু হচ্ছে, এখানে দেখো লিখে রেখেছি, সিবি এর ভ্যালু কি লিখেছি, সিবি এর ভ্যালুটা মনে হয় লেখা হয়নি। সিবিটা কত হবে, সিবিটা ধরো আমি বলছি যে সিবিটা হচ্ছে 7, দেখেই বোঝা যাচ্ছে সিবিটা বড়, সি এটা ছোট, তো সিবিটা ধরো 7 লিখলাম। আর সি এটা লিখতে চাইছি, সি এটা এখানে লেখা আছে প্রবাবলি 3, তাহলে 7/3 মানে 2.33। অবভিয়াসলি দেখো 1-এর থেকে কিন্তু বড় এসছে, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডটা 1-এর থেকে বড় এসছে। তাহলে আমরা যদি
তার মানে এখান থেকে কি বোঝা গেল, আমরা যদি মিড পয়েন্টের থেকে উপরের কোনো পয়েন্টের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে যাই সেটা একের থেকে বড় আসবে। সিমিলারলি যদি আমি ডি পয়েন্টের ক্যালকুলেট করতে যাই তাহলে ডি পয়েন্টে কি হবে দেখো, আমাকে লোয়ার সেগমেন্ট নিতে হবে। লোয়ার সেগমেন্ট হচ্ছে ডিবি, আর আপার সেগমেন্ট কি, আপার সেগমেন্ট হচ্ছে এ ডি। ডিবি এর ভ্যালু কত, ডিবি এর ভ্যালু এখানে লিখে রেখেছি, প্রবাবিলি লেখা হয়নি হয়তো, নাকি লিখেছি। ডিবি এর ভ্যালু হ্যাঁ 3, আর আপার সেগমেন্ট হচ্ছে এডি। এডি এর ভ্যালুটা ধরলাম 7, অবভিয়াসলি এডিটা বড় আর ডিবিটা ছোট, তাহলে 3/7, এটা অবভিয়াসলি একের থেকে ছোট হবে। তাহলে আমি মিড পয়েন্টের নিচে কোনো পয়েন্টের যদি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে যাই সেটা একের থেকে ছোট হবে। এবার সব থেকে ইন্টারেস্টিং পার্ট, আমরা এ পয়েন্টের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে যাব। ইপি অ্যাট এ, লোয়ার সেগমেন্ট কি, লোয়ার সেগমেন্ট তো পুরোটাই, অর্থাৎ এই পুরো এবিটাই তো লোয়ার সেগমেন্ট, রাইট। আর আপার সেগমেন্ট কি, আপার সেগমেন্ট হচ্ছে, আপার সেগমেন্ট এখানে কিছুই নেই, কারণ আমরা এ পয়েন্টেই আর কি ক্যালকুলেট করতে চাইছি, তো ওটাই তো আপার সেগমেন্টের পয়েন্টটাই ওটা, তো আপার সেগমেন্ট 0, রাইট। 0 মানে আই মিন টু সে অনলি পয়েন্ট এটাই হবে, তো পয়েন্ট এটা তো আলটিমেটলি 0ই। তাহলে কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করলে কি হবে, কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করলে সেটা হয়ে যাবে ইনফিনিটি। এবিটা অবভিয়াসলি, এফিটাকে তুমি বলতে পারো, এবির জায়গায় তুমি 10 বসিয়ে দেখাতেও পারো। এবিটা কি 10, 10/0 সামথিং বাই 0 ইজ ইনফিনিটি। তাহলে আমরা যদি ওয়াই অ্যাক্সিসের উপরে ডিম্যান্ড কার্ভের প্রাইস ইলাস্টিসিটি ক্যালকুলেট করতে চাই সেটা কি হবে, এই পয়েন্টে ওয়াই অ্যাক্সিসের উপরে সেটা কি হবে, ইনফিনিটি হবে। আর সিমিলারলি আমি যদি বি পয়েন্টে ক্যালকুলেট করতে যাই প্রাইস ইলাস্টিসিটিটা, আমি যদি বি পয়েন্টে ক্যালকুলেট করতে যাই তাহলে কি হবে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে, এখানে লোয়ার সেগমেন্ট কি, লোয়ার সেগমেন্টটা 0 হয়ে গেছে, লোয়ার সেগমেন্টে কিছু নেই, আপার সেগমেন্টে পুরো এবিটাই আছে, মানে 0/10, সামথিং বাই 10 ইজ 0। তাহলে এই বি পয়েন্টে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কি হবে, বি পয়েন্টে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড হবে হচ্ছে 0। তাহলে এই পয়েন্টে প্রাইস ইলাস্টিসিটি কি হচ্ছে 0, এই পয়েন্টে কি হচ্ছে একের থেকে বেশি, এই পয়েন্টে কি হচ্ছে একের থেকে কম, আর এই পয়েন্টে কি হচ্ছে একের সমান। এইভাবে আমরা পয়েন্ট ইলাস্টিসিটি মেথড দিয়ে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে পারি। আর যদি নন লিনিয়ার ডিম্যান্ড কার্ভ হয়, অর্থাৎ ডিম্যান্ড কার্ভটা যদি এরকম হয়, সোজা একটা লাইন না হয়, নন লিনিয়ার হয়, নন লিনিয়ারের আরও অনেক এক্সপ্লেনেশন হতে পারে, সেগুলো আমি পরে বলবো। এখন আপাতত নন লিনিয়ার ডিম্যান্ড কার্ভে ধরো আমার তোমাকে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, পয়েন্ট এ। এই পয়েন্টের তুমি কি করে পয়েন্ট ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কী করে ক্যালকুলেট করবে, তার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে এই পয়েন্ট এ থেকে একটা ট্যানজেন্ট ড্র করে নিতে হবে। এবার এই ট্যানজেন্টটাকে তোমাকে ডিম্যান্ড কার্ভ ধরে নিয়ে কাজ করতে হবে। ধরো এই ট্যানজেন্টটার আমি নাম দিয়েছি ডিএম, ডিএমের ভ্যালু হচ্ছে ধরো 5, ঠিক আছে। এইবার তোমাকে এ পয়েন্টের প্রাইস ইলাস্টিসিটি ক্যালকুলেট যদি করতে হয় ইপি অ্যাট এ, তাহলে কি লোয়ার সেগমেন্ট বাই আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট তুমি এ এমটাকে নেবে আর আপার সেগমেন্ট নেবে এ ডিটাকে, এ এম বাই এ ডি। এবার অবশ্যই দেখে বোঝা যাচ্ছে এ এমটা বড়ো, এ ডিটা ছোটো, তাহলে নিউমারেটার বড় আর ডিনোমিনেটার ছোটো হলে ফ্র্যাকশনটা একের থেকে বড় হয়, তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডটা আলটিমেটলি একের থেকে এখানে বেশি হবে। এইভাবে নন লিনিয়ার ডিম্যান্ড কার্ভ যদি দেওয়া থাকে আমরা ট্যানজেন্ট ড্র করে নিয়ে তারপরে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে পারি। রেভিনিউ মেথডে কী করে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করে, তো টোটাল রেভিনিউ কী আগে বলে রাখি, একটা ফার্ম একটা ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 1 এপ্রিল থেকে 31 মার্চ অবধি যে গুডস বা সার্ভিসগুলোকে সেল করে যে ক্যাশটা পায়, যে মানি ব্যালেন্সটা পায়, সেটা আবার নিজের কাছে পায়, সেই ক্যাশটাকেই বা সেই ক্যাশের যে ফ্লোটা, সেই মানিটাকেই আমরা বলছি হচ্ছে রেভিনিউ। অর্থাৎ একটা ফার্ম একটা ফিনান্সিয়াল ইয়ারে টোটাল যত টাকা বা যত মানি অ্যামাউন্ট পায় গুডস আর সার্ভিস সেল করে, সেটাকে আমরা বলছি হচ্ছে টোটাল রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ কি, ধরো একটা ফার্ম 100টা ইউনিট বালিশ বিক্রি করেছে, বালিশ বিক্রি করে 300 টাকা পেয়েছে, তাহলে 1 ইউনিট বালিশ বিক্রি করেও কত টাকা পেয়েছে, 1 ইউনিট বালিশ বিক্রি করেও 300/100 মানে 3 টাকা পেয়েছে। এই যে 1 ইউনিট হিসাব, অর্থাৎ পার ইউনিট সেল করেও কতটা রেভিনিউ পেয়েছে, এটাকে আমরা বলি অ্যাভারেজ রেভিনিউ। কীভাবে বেরোলো, এই 300 রুপিসটা কী ছিল, টোটাল রেভিনিউ, তাহলে আমি এই 300 জায়গায় টিআর লিখতে পারি। 100টা কী ছিল, কত কোয়ান্টিটিও টোটাল সেল করেছে, সেটাকে আমরা 100 বলছি, রাইট। সো 100টা কী ছিল, কোয়ান্টিটি, তাহলে টিআর বাই কিউ,
টিআর বাই কিউ বা টোটাল রেভিনিউ বাই কোয়ান্টিটি করলে আমরা অ্যাভারেজ রেভিনিউ পেয়ে যাই। এটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউয়ের ফর্মুলা। কীভাবে বেরোয়? টোটাল রেভিনিউ বাই কোয়ান্টিটি। অ্যাভারেজ রেভিনিউ মানে কি? একই ইউনিট সেল করে কতটা রেভিনিউও পেয়েছে। মার্জিনাল রেভিনিউ মানে কি? ধরো ফার্মটা 5টা বালিশ বিক্রি করে টোটাল রেভিনিউ পেয়েছে 300 টাকা, 6 নম্বর বালিশটা বিক্রি করে ও রেভিনিউ পেলো 320 টাকা, 7 নম্বর বালিশটা বিক্রি করে 330 টাকা। তাহলে 5 নম্বর থেকে 6 নম্বর অর্থাৎ এই এক্সট্রা একটা বালিশ বিক্রি করার জন্য কতটা এক্সট্রা রেভিনিউ পেলো? 320 মাইনাস 300 মানে টোটালও 20 টাকা এক্সট্রা পেলো। এইটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। আবার 6 নম্বর থেকে 7 নম্বর এক্সট্রা বালিশ এক্সট্রা বিক্রি করার জন্য কতটা বেশি রেভিনিউ পেলো? 320 থেকেও রেভিনিউ হয়ে গেছে, টোটাল রেভিনিউ হয়ে গেছে 330, তাহলে ও এক্সট্রা রেভিনিউ কতটা পেলো? 10 টাকা। তাহলে আমি যদি এই পয়েন্টে দাঁড়িয়ে ওর মার্জিনাল রেভিনিউ বলতে চাই সেটা হবে 20, এই পয়েন্টে দাঁড়িয়ে মার্জিনাল রেভিনিউ যদি বলতে চাই এটা হবে 10। মার্জিনাল রেভিনিউয়ের ফর্মুলা কি? টোটাল রেভিনিউ এন পিরিয়ডে মাইনাস টোটাল রেভিনিউ এন মাইনাস 1 পিরিয়ড, অর্থাৎ বর্তমান পিরিয়ডে টোটাল রেভিনিউ মাইনাস বর্তমান পিরিয়ডের ঠিক আগের পিরিয়ডে টোটাল রেভিনিউ কত ছিল সেটা। দেখো এই এনের জায়গায় যদি তুমি 2 বসিয়ে দাও তাহলে কি হবে? 2 নম্বর পিরিয়ড মাইনাস 1 নম্বর পিরিয়ড, 2 মাইনাস 1 1 হয়ে যাবে। 2 নম্বর পিরিয়ডে ধরো রেভিনিউ কত ছিল? 320। এনের জায়গায় তুমি 2 বসাতে, হ্যাঁ ধরো 320, এটাকে আমি যদি TR2 ধরি আর এটাকে যদি TR1 ধরি তাহলে 320 মাইনাস 300 করলে কত হচ্ছে? 20 হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা মার্জিনাল রেভিনিউ ক্যালকুলেট করতে পারি। এটাকে ডেরিভেটিভ করেও করা যায়, সেটা আমি পরে আসবো সেই কনসেপ্টগুলো নিয়ে যখন রেভিনিউ আমরা আলাদা করে পড়বো। এবার রেভিনিউ মেথডে কী করে ক্যালকুলেট করতে হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, তার ফর্মুলাটা যেটা সেটা হচ্ছে AR ডিভাইডেড বাই AR মাইনাস MR। এইখানে AR হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, MR হচ্ছে মার্জিনাল রেভিনিউ। এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা রেভিনিউ মেথড থেকে আলটিমেটলি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে পারি। আর লাস্ট যে কনসেপ্টটা আমি এখানে বলতে চাইছি সেটা হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার মেথড দিয়ে কীভাবে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করে। ঠিক আছে, তো টোটাল এক্সপেন্ডিচার মেথড দিয়ে আলটিমেটলি যেভাবে ক্যালকুলেট করতে হবে সেই কনসেপ্টটা হচ্ছে যে ধরো খুব একটা ডিফিকাল্ট কনসেপ্ট নয়, এটা বেসিক একটা জিনিস। যে ধরো আমার কাছে একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 2 টাকা, আমি 1 ইউনিট ডিম্যান্ড বা 2 ইউনিটই ডিম্যান্ড করছি। টোটাল এক্সপেন্ডিচার আমি ধরলাম হচ্ছে তাহলে কত হচ্ছে? 2 টাকা দাম, 2 ইউনিটই ডিম্যান্ড করছি, টোটাল এক্সপেন্ডিচার কত হবে? তাহলে 4 টাকা। আবার প্রাইসের দাম 2 টাকা থেকে যখন কমে 1 টাকা হয়ে গেল তখন আলটিমেটলি কোয়ান্টিটি ডিম্যান্ড কত হয়ে যাবে? কোয়ান্টিটি ডিম্যান্ড হয়ে যাবে হচ্ছে ধরো কোয়ান্টিটি ডিম্যান্ড বেড়ে হয়ে গেল 4 ইউনিট। এখনও টোটাল এক্সপেন্ডিচার কত? টোটাল এক্সপেন্ডিচার দেখো এখন দাম হচ্ছে 1 টাকা কিন্তু ডিম্যান্ড করছে 4 ইউনিট, তাহলে কতটা? টোটাল এক্সপেন্ডিচার 1 গুণ 4 মানে 4। এবার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কী করে ক্যালকুলেট করে? তোমাকে দুটো টোটাল এক্সপেন্ডিচারের রেশিও নিতে হবে, মানে 4/4। 4/4 মানে কত হচ্ছে? 1। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে টোটাল এক্সপেন্ডিচারের মেথডের মাধ্যমে আমরা এইভাবে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করতে পারি। আবার আরেকটা সিচুয়েশান নাও, ধরো প্রাইস হচ্ছে 2 টাকা, ডিম্যান্ড করছো 2 ইউনিট, টোটাল এক্সপেন্ডিচার 4ই হলো। আবার প্রাইসটা কি হলো? প্রাইসটা কমে গেল, ধরো কমে 1 টাকা হয়ে গেল, তুমি এবার ডিম্যান্ড করছো 5 ইউনিট, তাহলে টোটাল এক্সপেন্ডিচার কত হবে? 1 গুণ 5/5। এবার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কী হবে? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড হবে এখন কত? টোটাল এক্সপেন্ডিচার 5, আগে কত ছিল? 4, তো আমি এই রেশিওটাকে নেব 5/4। এটা অবভিয়াসলি 1-এর থেকে বেশি। তাহলে যখন প্রাইস কমে যাওয়ায় আমরা আলটিমেটলি ডিম্যান্ডটা বাড়িয়ে দিচ্ছি, আর এমনভাবেই বাড়াচ্ছি যে টোটাল এক্সপেন্ডিচারটা আগের থেকে বেড়ে যাচ্ছে। টোটাল এক্সপেন্ডিচারটা দেখো এখানে কি হলো? আগের থেকে বেড়ে গেল। যখন এরকম হচ্ছে তখন আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড 1-এর থেকে বেশি হয়। আবার যখন প্রাইসটা ধরো 2 টাকা, তুমি ডিম্যান্ড করছো 2 ইউনিটই, টোটাল এক্সপেন্ডিচার 4 টাকাই, আবার প্রাইস কমে গেল 1 ইউনিট, তুমি ডিম্যান্ডটা হয়তো বাড়ালে কিন্তু আগের মতো বাড়ালে না, একটু কম বাড়ালে, 3 ইউনিট করলে, তাহলে এখন টোটাল এক্সপেন্ডিচার কত হচ্ছে? 3 টাকা হচ্ছে। এবার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কীভাবে ক্যালকুলেট করব? এখন টোটাল এক্সপেন্ডিচার কত ডিভাইডেড বাই আগে কত ছিল? 3/4। এটা দেখো 1-এর থেকে ছোট হবে। ঠিক আছে, তো আলটিমেটলি যখন প্রাইস কমে যাওয়ায় তুমি কোয়ান্টিটি ডিম্যান্ডটা বাড়াচ্ছ ঠিকই, প্রাইস 2 টাকা থেকে কমে গিয়ে 1 টাকা হয়ে গেছে, তুমি কোয়ান্টিটি ডিম্যান্ডটা 2 থেকে 3 করে দিচ্ছ, বাড়াচ্ছ ঠিকই, কিন্তু এমনভাবে বাড়াচ্ছ যে তোমার টোটাল এক্সপেন্ডিচারটা বাড়ছে না,
টোটাল এক্সপেন্ডিচারটা আগের থেকে কমে যাচ্ছে। এরকমভাবে যদি তুমি বাড়াও প্রাইস কোয়ান্টিটি ডিম্যান্ডটাকে, তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডটা একের থেকে কম হবে। এইবার আসি পার্সেন্টেজ মেথডের, তো হয়ে গেছে, এই মেথডগুলো কমপ্লিট হয়ে গেল। এইবার যে বিষয়টাতে আমাদেরকে নিয়ে যে বলতে হবে সেটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড মানে কি? ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডে আমরা দেখব যে ডিম্যান্ডে চেঞ্জ আসবে, কিন্তু ডিম্যান্ডে চেঞ্জটা কিসের জন্য আসবে? প্রাইসের জন্য আসবে না, ইনকামের জন্য আসবে। তাহলে ইনকামের কারণে, ধরো ইনকামে চেঞ্জ হলো, তার ফলে যদি ডিম্যান্ডে চেঞ্জ আসে, অ্যারোটা এইভাবে দেওয়া উচিত, এই দিকে দেওয়া উচিত আমার, এটা ঠিক হবে না ইন্টারপ্রিটেশনটা। তাহলে ইনকামে চেঞ্জ আসলো, তার ফলে যদি ডিম্যান্ডে চেঞ্জ আসে, এটাকে আমরা বলছি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। আরও অ্যাকুরেটলি বলতে গেলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম, ইনকামে পার্সেন্টেজ কত, মানে 1% ইনকামে চেঞ্জের জন্য ডিম্যান্ডে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা বলে থাকছি হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। এবার পজিটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড মানে কি? ইনকাম ধরো বেড়ে যাচ্ছে, 100 থেকে 150 হচ্ছে, তোমার কোয়ান্টিটি ডিম্যান্ডও বাড়ছে 2 ইউনিট থেকে 3 ইউনিট। আবার ইনকাম 150 থেকে 200 হচ্ছে, তোমার কোয়ান্টিটি ডিম্যান্ডও বাড়ছে 3 থেকে 4। উল্টোও ভাবতে পারো যে তোমার ইনকাম কমছে, 200 থেকে 150 হলো, তোমার কোয়ান্টিটি ডিম্যান্ডও কমে যাচ্ছে, 4 থেকে 3 হলো। তাহলে ইনকাম যখন বাড়ছে আর কোয়ান্টিটি ডিম্যান্ডও বাড়ছে, বা ইনকাম যখন কমছে আর কোয়ান্টিটি ডিম্যান্ডও কমছে, এই রিলেশনশিপটাকে আমরা কি বলছি? পজিটিভ রিলেশন। আর এই ইনকাম ইলাস্টিসিটিটাকে আমরা কি বলছি? পজিটিভ ইনকাম ইলাস্টিসিটি। গ্রাফিক্যালি এটাকে যদি প্লট করতে চাই, তাহলে কি কি পয়েন্ট নেব? 2,100 আর 3,150। 2,100 ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 150, আর এটা হচ্ছে 200। 2,100 কোথায় হবে? এখানে। 3,150 কোথায় হবে? এখানে। আর 4,200 কোথায় হবে? এখানে। তো এই যে কার্ভটা আমি পাচ্ছি, এই কার্ভটা হচ্ছে কি একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ। আপওয়ার্ড স্লোপিং। আপওয়ার্ড স্লোপিং কোথায় পাওয়া যাচ্ছে? কোন ইনকাম ইলাস্টিসিটিতে পাওয়া যাচ্ছে? পজিটিভ ইনকাম ইলাস্টিসিটিতে। আচ্ছা, পজিটিভ ইনকাম ইলাস্টিসিটিটা কোথায় দেখা যায় সেটাও জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে কোন গুডের ক্ষেত্রে ইনকাম বাড়লে ডিম্যান্ড বাড়ে। খুব স্বাভাবিকভাবেই ধরো শপিং মলের গুড, অ্যাডিডাসের জামা কাপড়, প্যান্টালুন্সের জামা কাপড়, এগুলো আমরা কখন কিনি? এগুলোর ডিম্যান্ড আমরা কখন বাড়াই? যখন আমাদের ইনকাম বেড়ে যায়। তো এই টাইপের গুড যেগুলোর ডিম্যান্ড ইনকাম বেড়ে গেলে বেড়ে যায়, যে গুডগুলোর ডিম্যান্ড বাড়ে, কখন বাড়ে? ইনকাম বাড়লে তখন বাড়ে, সেই টাইপের গুডগুলোকে আমরা কি বলি? নর্মাল গুড। তো এখানে তো সেটাই হচ্ছে, এই গুডগুলোর ডিম্যান্ড কি হচ্ছে? ডিম্যান্ড বাড়ছে। কখন বাড়ছে? ইনকাম যখন বাড়ছে তখন বাড়ছে। তো এই পজিটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের এক্সাম্পল কোন গুডগুলোর ক্ষেত্রে দেখা যায়? নর্মাল গুডগুলোর ক্ষেত্রে দেখা যায়, যেখানে ইনকাম বাড়লে মানুষের ডিম্যান্ড বাড়ে। যেমন শপিং মলের গুড, লাক্সারি গুড। বিএমডাব্লিউর ডিম্যান্ড তুমি কখন করবে? যখন তোমার ইনকাম বেশি হবে, নাকি তখন করবে যখন তোমার ইনকাম কম হবে? অবশ্যই যখন তোমার ইনকাম বেশি হবে তখন তুমি বিএমডাব্লিউ, মার্সিডিজ, অডি এই গুডগুলোর ডিম্যান্ড করবে। আবার ইনকাম কমে গেলে এই গুডগুলোর ডিম্যান্ড কমিয়ে দেবে। তাহলে এই গুডগুলোকে আমরা নর্মাল গুড বলে থাকি, যেগুলোর ডিম্যান্ড ইনকাম বেড়ে গেলে বাড়ে আর ইনকাম কমে গেলে কমে। ইনকাম এফেক্ট এখানে পজিটিভ থাকে, প্রাইস এফেক্ট নেগেটিভ থাকে। এগুলো আগে হয়েছে যদিও। নেগেটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডটা কি? যে তোমার ইনকাম বাড়ছে কিন্তু তোমার ডিম্যান্ড, দেখো ডিম্যান্ড কিন্তু 8 থেকে 6 হয়ে গেল, কমে গেল। এই টাইপের ডিম্যান্ডকে আমরা নেগেটিভ ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বলি। অর্থাৎ তোমার ইনকাম বেড়ে গেল কিন্তু ডিম্যান্ড কি হলো? কমে গেল। বা ইনকাম কমে গেল, ডিম্যান্ড বেড়ে গেল। সেইভাবেও ভাবতে পারো এটাকে, যে ইনকাম কমে গেল, ডিম্যান্ড বেড়ে গেল। দেখো সেটাও তো হচ্ছে না, ইনকাম যখন 300 থেকে কমে 200 হয়ে গেল, ডিম্যান্ডও তো 6 থেকে 8 বেড়ে গেল। তো এটাকে বলা হচ্ছে নেগেটিভ রিলেশান। আর এই ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডকে কী বলছি? নেগেটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। গ্রাফিক্যালি এই পয়েন্টটাকে যদি প্লট করি কীরকম দেখতে হবে? 200,8 আর 6,200 আর 300,8। 6টা ধরো এখানে, 8টা ধরো এখানে, 200টা এখানে, আর 300টা এখানে। পয়েন্টগুলো একবার দেখে নিই। 8,200 আর 6,300। 8,200 কোথায় হবে? 8,200 এখানে হবে, আর 6,300 কোথায় হবে? এখানে। তাহলে একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ আমরা দেখতে পাবো। এই এক্সাম্পলটা রিয়েল লাইফে কোথায় দেখা যায়? নর্মালি চিন্তা করো, এমন গুড যেগুলো তোমার ইনকাম বেড়ে গেলে তুমি ডিম্যান্ড কমিয়ে দাও। অবশ্যই ফুটপাতের ধারে যে জামা কাপড়গুলো পাওয়া যায়, রাস্তার ধারে তেলে ভাজা, তোমার ইনকাম যদি খুব বেশি হয়ে যায় তখন কি তুমি এই ফুটপাতের জামা কাপড় আর কিনবে? ওই ফুটপাতের জিনিসপত্রগুলোর ডিম্যান্ড কী করবে? কমিয়ে দেবে। আবার ইনকাম যদি খুব কম হয়ে যায় তখন তুমি আর ওই লাক্সারি গুড কিনতে পারবে না, শপিং মলের জিনিসপত্র কিনতে পারবে না, তখন তোমাকে ফুটপাতের জিনিসেরই ডিম্যান্ড বাড়িয়ে দিতে হবে। তাহলে ফুটপাতের জিনিস যেটাই গুড বা রাস্তার তেলে ভাজা যেগুলো, এগুলো কি ইনকাম বেড়ে গেলে এগুলোর ডিম্যান্ড কমে যাচ্ছে, আবার ইনকাম কমে গেলে এগুলোর ডিম্যান্ড বেড়ে যাচ্ছে। তো
তো এই গুডগুলোকে আমরা কি বলি? ইনফেরিয়ার গুড। কোন গুডগুলোকে ইনফেরিয়ার গুড বলা হয়? যে গুডগুলোর ডিম্যান্ড ইনকাম বেড়ে গেলে কমে যায় আর ইনকাম কমে গেলে বেড়ে যায়, বা ইনকাম এফেক্টটা আলটিমেটলি নেগেটিভ থাকে। যে গুডগুলোতে ইনকাম এফেক্টটা নেগেটিভ থাকে বা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডটা নেগেটিভ থাকে, সেই গুডগুলোকে আমরা বলছি ইনফেরিয়ার গুডস। লাস্ট যেটা, সেটা হচ্ছে জিরো ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। ধরো তোমার ইনকাম 200 থেকে 400 হয়ে গেল, ডিম্যান্ড কী হবে? সেম থাকছে, তিনই থাকছে। ইনকাম 400 থেকে 100 হয়ে গেল, ডিম্যান্ড 3ই থাকছে। এগুলোকে আমরা বলি জিরো ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। অর্থাৎ মেডিসিনের ক্ষেত্রে বা নেসেসিটিস বা সল্ট, মেডিসিন, নেসেসিটিস এগুলোর ক্ষেত্রে ইনকাম বাড়ুক কমুক, তুমি তোমার ডিম্যান্ড বাড়াবে না বা কমাবে না, তোমাকে কনজিউম করতেই হবে। এই টাইপের গুডে আমরা জিরো ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড দেখতে পাই। নেসেসিটি গুড যেগুলো, এই গুডগুলোর ক্ষেত্রে গ্রাফিক্যালি এটাকে প্লট করে নিও, একটা ভার্টিক্যাল লাইন হবে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আশা করি এটা করে নিতে পারবে। পয়েন্টগুলোকে জাস্ট প্লট করে নিও। নেক্সট হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডটা কী জিনিস? ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড হচ্ছে যে, ধরো দুটো গুড আছে, পেপসি আর কোকাকোলা, আর পেপসির প্রাইস বাড়ছে, পেপসির ডিম্যান্ড কমছে। কোকাকোলার কী হচ্ছে? প্রাইসটা সেম থাকছে কিন্তু ডিম্যান্ড বেড়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে কোকাকোলার ডিম্যান্ডটা কেন বাড়লো? কোকাকোলার প্রাইস তো কমেনি বা প্রাইস বাড়েও নি, কোকাকোলার প্রাইস সেমই আছে, তারপরেও কোকাকোলার ডিম্যান্ড কেন বাড়লো? কারণ পেপসির প্রাইস বেড়ে গেছে, তাই কোকাকোলার ডিম্যান্ড বাড়ছে। তাহলে এই কারণে আমরা এটাকে কী বলছি? ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। অর্থাৎ একটা গুডের ডিম্যান্ড বাড়ছে কিন্তু ওই গুডটার প্রাইসের কারণে ডিম্যান্ড বাড়ছে না। কী কারণে ডিম্যান্ড বাড়ছে? অন্য একটা গুড আছে, সেই গুডের প্রাইসের চেঞ্জের কারণে আলটিমেটলি এই গুডটার ডিম্যান্ড বাড়ছে। এটাকে আমরা বলছি ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। এর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্স ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস ইন ওয়াই, ডেল কিউ এক্স বাই ডেল পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। এটা একটা অঙ্ক করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এক্স আছে আর ওয়াই আছে। এক্সের ধরো প্রাইস প্রথমে হচ্ছে P0 আর P1, ওয়াইয়েরও ধরো প্রথমে প্রাইস হচ্ছে P0 আর P1, ওয়াইয়েরও কোয়ান্টিটি ডিম্যান্ড হচ্ছে Q0 Q1, আর এক্সেরও কোয়ান্টিটি ডিম্যান্ড Q0 Q1, ওয়াইয়েরও Q0 Q1। এক্সের প্রাইস ধরো প্রথমে ছিল 10 টাকা আর কোয়ান্টিটি ডিম্যান্ড ধরো ছিল 2 ইউনিট। এক্সের প্রাইস বেড়ে গেল, প্রাইস বেড়ে 12 টাকা হয়ে গেল, কোয়ান্টিটি ডিম্যান্ড কী হয়ে গেল? কোয়ান্টিটি ডিম্যান্ড ধরো হয়ে গেল 1 ইউনিট। ওয়াইয়ের কী হলো? ওয়াইয়ের প্রাইসটা আলটিমেটলি প্রথমে ছিল 10 টাকাই, ঠিক আছে, প্রাইস বাড়েনি, এখনও 10ই আছে। কোয়ান্টিটি ডিম্যান্ড আগে ছিল হচ্ছে 2 ইউনিট, এখন ওয়াইয়ের কোয়ান্টিটি ডিম্যান্ড হয়ে গেছে 3 ইউনিট। তো এই যে ওয়াইয়ের কোয়ান্টিটি ডিম্যান্ডটা বেড়ে গেল কিন্তু ওয়াইয়ের প্রাইসে তো কোনো চেঞ্জ হয়নি, এদেরও তো সেমই আছে, কিন্তু ওয়াইয়ের কোয়ান্টিটি ডিম্যান্ড বেড়ে গেল। কেন বাড়লো? কারণ পেপসির প্রাইস বেড়েছে তাই বেড়েছে, আই মিন টু সে এক্সের প্রাইস বেড়েছে তাই ওয়াইয়ের ডিম্যান্ডটা বেড়ে গেল। এবার আমাকে যদি ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বের করতে হয়, তাহলে আমি ফর্মুলাটা কী লিখবো? ডেল কিউ এক্স লিখবো না ডেল কিউ ওয়াই লিখবো? এটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, এটা বুঝতে হবে। তো ডেল কিউ এখানে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে ডেল কিউ ওয়াই। কেন ডেল কিউ ওয়াই লিখলাম? উপরে এই ডেল কিউ সাথে তোমাকে মানে ডেল কিউটা সেই ভ্যারিয়েবলের রেসপেক্টেই বের করতে হবে বা সেই গুডের রেসপেক্টেই বের করতে হবে যার প্রাইস সেম আছে তারপরেও ডিম্যান্ডে চেঞ্জ এসছে। ওয়াইয়ের দেখো প্রাইস সেম আছে তারপরেও ডিম্যান্ডে চেঞ্জ এসছে, তাহলে সেই কারণে এটা ডেল কিউ ওয়াই হলো। এটা যদি এক্সের সাথে হতো যে এক্সের প্রাইস সেম আছে তারপরেও ডিম্যান্ডে চেঞ্জ আসছে, তাহলে আমরা ডেল কিউ এক্স লিখতাম। তাহলে ডেল কিউ ওয়াই বাই কী লিখবো? কার জন্য আসছে চেঞ্জটা? এক্সের প্রাইসের চেঞ্জের জন্য আসছে, তাহলে ডেল পি এক্স ইন্টু ফর্মুলাটা কী হয়ে যাবে? উপরে এই পি এক্সটা আবার উপরে চলে যায় আর কিউ ওয়াইটা নিচে চলে আসে, খালি ডেলটা থাকে না। এটা ফর্মুলা লেখা শর্টকাট আর কি। তাহলে ডেল কিউ ওয়াই বাই ডেল পি এক্স ইন্টু পি এক্স বাই কিউ ওয়াই। এবার তোমরা করে নিতে পারবে ডেল কিউ ওয়াই মানে কি? ওয়াইয়ের কোয়ান্টিটি ডিম্যান্ডে কতটা চেঞ্জ আসলো? আগে ছিল 2, এখন হয়ে গেছে 1, সরি আগে ছিল 2 এখন হয়ে গেছে 3, তাহলে কতটা চেঞ্জ এসছে? 1 ইউনিটের। আগে একটা মাইনাস দিতে হবে, 3 মাইনাস 2 মানে হচ্ছে 1। প্রাইসে কতটা চেঞ্জ এসছে? প্রাইসে দেখো এক্সের প্রাইসে চেঞ্জ এসছে 2 ইউনিট।
পিএক্স বলতে এখানে আমরা কোন প্রাইসের কথা বলছি এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে পিএক্স বলতে কিন্তু P0 অর্থাৎ এক্সের যে ইনিশিয়াল প্রাইস ছিল সেইটা মানে হচ্ছে 10। আর কিউওয়াই বলতে কোন কোয়ান্টিটির কথা বলছি, ওয়াইয়ের ইনিশিয়াল কোয়ান্টিটি যেটা ছিল সেটা অর্থাৎ 2। এবার এটাকে ক্যালকুলেট করো, কত হবে 5/2 2.5। তাহলে এর ইন্টারপ্রিটেশান কি? এর ইন্টারপ্রিটেশান হচ্ছে যে যদি এক্সের প্রাইজের যদি 1% চেঞ্জ আসে তাহলে ওয়াইয়ের ডিম্যান্ডের কত পার্সেন্ট চেঞ্জ আসবে? ওয়াইয়ের ডিম্যান্ডের 2.5% চেঞ্জ আসবে। ঠিক আছে, অর্থাৎ যদি এক্সের প্রাইস 1% বেড়ে যায় ওয়াইয়ের ডিম্যান্ড 2.5% কমে যাবে, এক্সের প্রাইস যদি 1% কমে যায় ওয়াইয়ের ডিম্যান্ড 2.5% বেড়ে যাবে। এটাকে আমি প্রবাবলি ভুল ইন্টারপ্রিটেশন দিলাম। এক্সের প্রাইস যদি 1% বেড়ে যায় তাহলে ওয়াইয়ের ডিম্যান্ড 2.5% বেড়ে যাবে, কারণ কনসেপ্টটা সেটাই বলছে। আর এক্সের প্রাইস যদি 1% কমে যায় ওয়াইয়ের ডিম্যান্ড 2.5% বেড়ে যাবে। মানে প্রাইসটা বাড়লে, এক্সের প্রাইস বাড়লে ওয়াইয়ের ডিম্যান্ডটাও বাড়বে। তো এক্সের মানে তুমি চেঞ্জের রেসপেক্টেও বলতে পারো, আবার এইভাবেও বলতে পারো যে এক্সের প্রাইস যদি 1% বেড়ে যায় ওয়াইয়ের ডিম্যান্ড কী হবে? 1% বেড়ে যাবে, এই 2.5% বেড়ে যাবে। আর এক্সের প্রাইস যদি 1% কমে যায় তাহলে ওয়াইয়ের ডিম্যান্ড কী হবে? ওয়াইয়ের ডিম্যান্ড 2.5% কমে যাবে। ঠিক আছে, এভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি এটাকে। আচ্ছা, 3টে ডিগ্রি থাকতে পারে, পজিটিভ ডিগ্রি, নেগেটিভ ডিগ্রি, 0 ডিগ্রি ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। পজিটিভ ডিগ্রি মানে কি? পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে যে ধরো ওয়াইয়ের প্রাইস বেড়ে গেল, এক্সের ডিম্যান্ড বেড়ে যাবে। অর্থাৎ যে এক্সাম্পলটা নিয়ে আমরা এক্ষুনি কাজ করলাম, যে পেপসির প্রাইস বেড়ে গেছিলো, কোকাকোলার ডিম্যান্ড বেড়ে গেল, সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি অফ ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। পয়েন্টগুলো কী কী? 2,10 2,10 ধরো এরকম একটা জায়গায়। আর একটা পয়েন্ট কী হবে? 3,15 3,15 কোথায় হবে? এরকম একটা জায়গায়। তাহলে আমি একটা পজিটিভলি স্লোপড একটা কার্ভ পাচ্ছি। ঠিক আছে, আর একটা যেটা বিষয় এখানে, এটার যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পল খুঁজতে হয়, অর্থাৎ একটা গুডের প্রাইস বেড়ে যাওয়ায় অন্য গুডের ডিম্যান্ডও বেড়ে যাচ্ছে, সেটা যদি দেখতে হয় রিয়েল লাইফে, তাহলে যে গুডগুলো ধরো একটা গুডের প্রাইস বেড়ে যাওয়ায় অন্য গুডের ডিম্যান্ড বেড়ে যাচ্ছে, তাই তো, বা একটা গুডের প্রাইস কমে যাওয়ায় অন্য গুডের ডিম্যান্ড কমে যাচ্ছে, এর যদি আমাকে রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে হয় তাহলে আমরা বলতে পারি যে এক্সাম্পলগুলো হচ্ছে সাবস্টিটিউট গুড। সাবস্টিটিউট গুড বলতে কোন গুডগুলো? সাবস্টিটিউট গুড বলতে ধরো হচ্ছে এই পেপসি আর কোকাকোলা, যেগুলোকে একটা আরেকটার বদলে কনজিউম করা যেতে পারে, এই টাইপের গুড, যেগুলোর একটাকে আরেকটার বদলে কনজিউম করা যেতে পারে, এই টাইপের গুডগুলোকে আমরা কি বলছি? সাবস্টিটিউট গুড। ঠিক আছে, তো সাবস্টিটিউট গুড হচ্ছে সবথেকে ভালো এক্সাম্পল, মানে এই পজিটিভ ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের এক্সাম্পলটা তাহলে কী হবে? সাবস্টিটিউট গুড। সাবস্টিটিউট গুডের এক্সাম্পলে তুমি কোকাকোলা আর পেপসি দিতে পারো, তুমি এরকম এক্সাম্পল দিতে পারো, তুমি ফান্টা আর মাজা দিতে পারো, এনি কাইন্ড অফ দ্যাট গুড। নেক্সট ইজ নেগেটিভ ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। সেখানে ধরো একটা গুডের প্রাইস বাড়লো, অন্য গুডের ডিম্যান্ড কমে যাবে। রিয়েল লাইফ এক্সাম্পলে পরে আসছে, আগে পয়েন্টগুলোকে প্লট করি। প্রথম পয়েন্ট হচ্ছে 2,10 ধরো এখানে, আর একটা পয়েন্ট হচ্ছে 1,15 মানে এখানে। তাহলে আমরা একটা নেগেটিভলি স্লোপড একটা কার্ভ পাচ্ছি। এইবার নেগেটিভলি স্লোপড কার্ভ তো পেলাম, এর এক্সাম্পল কী হয়? ধরো একটা এরকম রিয়েল এক্সাম্পল কী হয়, যে একটা গুডের প্রাইস বেড়ে যাচ্ছে বলে অন্য গুডের ডিম্যান্ড কমে যাচ্ছে, অবভিয়াসলি হয়। ধরো ফোন আর চার্জার, ফোনের দাম এত হয়ে গেছে যে তুমি চার্জার আর কিনছোই না, কারণ তুমি ফোনই কিনছো না, ফোনের দাম হয়ে গেছে 1.5 লাখ টাকা, তো তুমি ফোন কিনতে পারছো না। যে ফোনটা 10,000 টাকা ছিল সেটা হয়ে গেছে 1.5 লাখ টাকা, তো তুমি ফোনই কিনতে পারছো না, তো চার্জারের ডিম্যান্ডটা কমে গেল। এবার চার্জারের ডিম্যান্ডটা কেন কমলো? চার্জারের ডিম্যান্ডটা কি এই কারণে কমলো যে ফোনের এই চার্জারের দাম বেড়ে গেছে তাই কি চার্জারের ডিম্যান্ড কমলো? অবশ্যই না, চার্জারের দাম তো সেমই আছে, তারপরেও কেন চার্জারের ডিম্যান্ড কমলো? চার্জারের ডিম্যান্ড এই কারণে কমলো কারণ চার্জারের যে কমপ্লিমেন্টারি গুড ফোন, সেই ফোনের দামটা বেড়েছে। তাহলে এই টাইপের গুডগুলোকে আমরা কি বলি? কমপ্লিমেন্টারি গুড। কোন গুডগুলোকে? যারা একে অপরকে কমপ্লিমেন্ট করে, আর যাদের একটার দাম বেড়ে গেলে অন্যটার ডিম্যান্ড কমে যায়। ফোন আর চার্জারকে তুমি আলাদা করে তো ইউজ করতে পারবে না, দুজনকে কমপ্লিমেন্ট করে, একসাথেই দুজনকে ইউজ করতে হবে। তো এই টাইপের গুডগুলোকে আমরা কি বলছি? কমপ্লিমেন্টারি গুড, যারা একে অপরের কমপ্লিমেন্ট করে, একে অপরকে পরিপূরক করে।
পরিপূরণ করে। সো দিস টাইপ অফ গুডস আর কমপ্লিমেন্টারি গুড। অ্যান্ড এটা কোথায় দেখা যায়? এই টাইপের গুডে কী হয়, একটা গুডের প্রাইস বেড়ে গেলে অন্য গুডের ডিম্যান্ড কমে যায়। ফোনের প্রাইস যদি খুব বেড়ে যায়, চার্জারের ডিম্যান্ড কমে যাবে। তো এই টাইপের গুডের এক্সাম্পল কোথায় দেখা যাচ্ছে? এই কমপ্লিমেন্টারি গুডের এক্সাম্পল দেখা যাচ্ছে হচ্ছে নেগেটিভ ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডে। আর একটা যেটা আছে 0 ডিগ্রি ইনকাম ক্রস ইলাস্টিসিটি, মানে কোনো একটা গুডের প্রাইস বেড়ে গেল বা কমে গেল, অন্য আর একটা গুডের ডিম্যান্ড সেমই থাকবে। এটা ভার্টিক্যাল একটা লাইন হবে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। সো দিস ইজ দ্য ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। এবার কয়েকটা কনসেপ্ট আমি বলে দিই ডিম্যান্ড ফাংশনে যাওয়ার আগে। সেটা হচ্ছে যে ধরো y ইকুয়ালস টু 2 + 5x। এবার এক্সের ভ্যালু 1 হলে y এর ভ্যালু 7 হবে। এক্সের জায়গায় 1 বসাও, তাহলে 5 × 1 মানে 5 + 2 7। এক্সের ভ্যালু 2 হলে y এর ভ্যালু 12 হবে। এক্সের ভ্যালু 3 হলে y এর ভ্যালু 17 হবে। এক্সের ভ্যালু 6 হলে y এর ভ্যালু 32 হবে। এক্সের ভ্যালু 9 হলে y এর ভ্যালু 47 হবে। তো দেখো এবার এক্সের ভ্যালু আমি যা খুশি নিতে পারি, 1 নিতে পারি, 2 নিতে পারি, 3 নিতে পারি, 6 নিতে পারি, 9 নিতে পারি। কিন্তু y এর ভ্যালু যা খুশি হবে সেটা আমি বলতে পারি না। y এর প্রত্যেকটা ভ্যালু কিন্তু এক্সের উপর নির্ভর করে বেরোচ্ছে। y এর ভ্যালু, এক্সের ভ্যালু 1 দিলে y এর ভ্যালু 7 বেরোচ্ছে। এক্সের ভ্যালু 3 দিলে y এর ভ্যালু 17 বেরোচ্ছে। তাহলে y এর প্রত্যেকটা ভ্যালু কিন্তু এক্সের ভ্যালুগুলোর উপর নির্ভর করছে। তাহলে y এর ভ্যালু কত হবে সেটা কিসের উপর নির্ভর করছে? এক্সের উপর নির্ভর করছে। তাহলে ওয়াইটা কিন্তু এখানে স্বাধীন নয়, ওয়াইটা কিন্তু ডিপেন্ড করছে। কার উপর ডিপেন্ড করছে? এক্সের উপরে। তাই ওয়াইকে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলছি, কিন্তু এক্সটা স্বাধীন, এক্সের ভ্যালু যা খুশি হতে পারে। সেই কারণে এক্সকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি হচ্ছে, যেই এক্স বাড়ছে ওয়াইও বাড়ছে। এক্স ধরো 1 থেকে 2 হয়েছে, ওয়াই 7 থেকে 12 হয়েছে। এক্স 2 থেকে 3 হয়েছে, ওয়াই 12 থেকে 17 হয়েছে। তাহলে এক্স যেই বাড়ছে ওয়াই বাড়ছে। তাহলে এটাকে আমরা কি বলছি? হচ্ছে পজিটিভ রিলেশনশিপ। এক্স বাড়ছে ওয়াই বাড়ছে, আবার ধরো এক্স কমছে তাহলে ওয়াইও কমছে। এই টাইপের রিলেশনশিপকে পজিটিভ রিলেশনশিপ বলা হয়। দেখো এক্স যদি কমছে, মানে এক্স ধরো 9 থেকে 6 হলো, ওয়াইও দেখো কমে 47 থেকে 32 হয়ে গেল। এই টাইপের রিলেশনশিপকে আমরা পজিটিভ রিলেশনশিপ বলে থাকি। ঠিক আছে, এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তো ওয়াই এক্সের উপর ডিপেন্ড করছে, তাহলে আমি কি লিখতে পারি? ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। ঠিক আছে, এইবার যদি এই ইকুয়েশনটাকে আমি 2 - 5x করে দিই, এবার ধরো এক্সের ভ্যালু 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 6 বসাও, ওয়াইয়ের একটা করে ভ্যালু বেরোবে। এইবার কি হয়েছে? এক্সের ভ্যালু 1 থেকে 2 হলো, 3 হলো, 6 হলো, ওয়াইয়ের ভ্যালুগুলো কী হচ্ছে দেখো? কমছে। রাইট, এটাকে আমরা কি বলছি? নেগেটিভ রিলেশনশিপ। যে একটা ভেরিয়েবল বেড়ে যায়, অন্য ভেরিয়েবল কমে যাচ্ছে, বা একটা ভেরিয়েবল কমে যাওয়ায় অন্য ভেরিয়েবল বেড়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি নেগেটিভ রিলেশনশিপ। এবার আগের ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই। একটাই ডিফারেন্স, খালি এক্সের যে কোএফিশিয়েন্ট 5 সেটা সাইন এখানে মাইনাস, আগেরটাই যেটা প্লাস ছিল। তো আলটিমেটলি রিলেশনশিপটা নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা কিসের উপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে যে এক্সের কোএফিশিয়েন্টটা সাইন কী আছে, বা আরও ভালো করে বলতে গেলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার কোএফিশিয়েন্টটা সাইন কী আছে সেটার উপরে ডিপেন্ড করছে হচ্ছে রিলেশনশিপটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। ঠিক আছে, তো আমি যদি ডিম্যান্ডটাকে দেখি, ডিম্যান্ড, কোয়ান্টিটি ডিম্যান্ড কিসের ফাংশন? প্রাইসের ফাংশন, কারণ ওটা প্রাইসের উপর নির্ভর করে। যেখানে কোয়ান্টিটি ডিম্যান্ডটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, প্রাইসটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো আমি যদি এটাকে ইকুয়েশন করে লিখতে চাই তাহলে কি হবে? ইকুয়েশন করে এটাকে যদি আমি লিখতে চাই, এটাকে তাহলে আমি কীভাবে লিখতে পারি? আমি যদি এইভাবেই লিখতে চাই 2 - 5 পি লিখবো। এবার আমি এখানে নেগেটিভ রিলেশান না পজিটিভ রিলেশান? যদি পজিটিভ রিলেশান হয় তাহলে এখানে প্লাস দিতে হবে, যদি নেগেটিভ রিলেশান হয় তাহলে এখানে মাইনাস দিতে হবে। এইবার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রাইস বাড়লে ডিম্যান্ড কমে, আর প্রাইস কমলে ডিম্যান্ড বাড়ে। তাহলে অবশ্যই নেগেটিভ রিলেশান, তাহলে আমাকে এখানে 2 - 5p দিতে হবে। এবার এটাকে জেনারেল ফর্মে লিখতে গেলে আমরা কীভাবে লিখতে পারি? 2 আর 5টাকে আমরা নাম্বার দিয়ে না লিখে একটা কনস্ট্যান্টই রিপ্রেজেন্ট করবে এরকম একটা অ্যালফাবেট দিয়ে লিখবো, যেটা একটা কনস্ট্যান্টকেই রিপ্রেজেন্ট করছে। মানে এ আর বি দিয়ে লিখছি, যেখানে এ আর বিটা কিন্তু কনস্ট্যান্ট, আর পিটা হচ্ছে, আর কিউডিটা হচ্ছে ভ্যারিয়েবল। পিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কিউডিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এ আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট। যেখানে মাইনাসটা কি ডিনোট করছে? যে কোয়ান্টিটি ডিম্যান্ড আর প্রাইসের মধ্যে নেগেটিভ রিলেশন আছে। এটাই হচ্ছে জেনারেল ফর্ম অফ ডিম্যান্ড ফাংশন। ঠিক আছে, নেক্সট দিন আমরা এখান থেকে স্টার্ট করব জেনারেল ফর্ম অফ ডিম্যান্ড ফাংশন, বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে জেনারেল ফর্ম অফ লিনিয়ার ডিম্যান্ড ফাংশন। লিনিয়ার ডিম্যান্ড ফাংশন।